ইতিহাস এ টু জেডে তোমাকে স্বাগত। হিস্ট্রি টপিক ওয়াইজ জিকের আজকে ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের মহান নেতৃবৃন্দের জনপ্রিয় নাম। ঠিক আছে, এই টপিকটি চাকরির পরীক্ষার পাশাপাশি যে কোনো প্রকার প্রতিযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রথমে টপিক ওয়াইজ আলোচনা করার পর শেষে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা একটু স্কিপ না করে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি হলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক যে রাজা রামমোহন রায় কোন কোন জনপ্রিয় নামে পরিচিত। আচ্ছা, রাজা রামমোহন রায় ভারতের নবজাগরণের অগ্রদূত নামে পরিচিত, আধুনিক ভারতের স্রষ্টা নামে পরিচিত, ভারতে প্রথম আধুনিক মানুষ বলা হয় তাকে, ভারতের পথিকৃৎ বলা হয়, ভারত পথিক বলা হয়, ভারতের প্রমিথিউস বলা হয়, ভারতের ইরাসমাস নামে তিনি পরিচিত, ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত এবং তিনি বিশ্ব মানব নামে পরিচিত। ঠিক আছে, এবার তাহলে আমরা এই নামগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আচ্ছা, তো প্রথমে যেটি ছিল যে রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ভারতের নবজাগরণের অগ্রদূত, তাই তো? আচ্ছা, তার যে সমাজ সংস্কার ও ধর্মীয় চিন্তাধারার মাধ্যমে ভারতকে নতুন দিশা প্রদান করার কারণে তাকে এই নামে স্মরণ করা হয়। ঠিক আছে, তাহলে তাকে ভারতের নবজাগরণের অগ্রদূত কেন বলা হয়? তার সমাজ সংস্কার ও ধর্মীয় চিন্তাধারার জন্য। ঠিক আছে, আচ্ছা, পরে আছে আধুনিক ভারতের স্রষ্টা। তাহলে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের স্রষ্টা কেন বলা হয়? কারণ আধুনিকতার ভিত্তি রচনা, নতুন চিন্তাভাবনা ও শিক্ষার প্রসারের ঘটনার জন্য তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা জানলে যে আধুনিক ভারতের স্রষ্টা রাজা রামমোহন রায়কে কেন বলা হয়। আচ্ছা, তারপর ভারতে প্রথম আধুনিক মানুষ। তার অগ্রদূত চিন্তা ও সংস্কারমূলক কর্মকাণ্ড তাকে ভারতে প্রথম আধুনিক ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত করে। ঠিক আছে, তাহলে তার চিন্তাধারা এবং সংস্কারমূলক কাজকর্মের জন্য তাকে ভারতে প্রথম আধুনিক মানুষ বলা হচ্ছে। পরে ভারতের পথিকৃৎ। নতুন যুগের পথে চলার অনুপ্রেরণা ও দৃষ্টিভঙ্গির কারণে তাকে ভারতের পথিকৃৎ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, পরে আছে ভারতের প্রমিথিউস। আচ্ছা, এই দুটি নাম কিন্তু গুরুত্বপূর্ণ, ভারতের প্রমিথিউস এবং ভারতের ইরাসমাস, এই দুটি ভালো করে বুঝে নেবে। আচ্ছা, প্রমিথিউস আগে কে ছিল জেনে নিই। প্রমিথিউস ছিল প্রাচীন গ্রিক পৌরাণিক চরিত্র। ঠিক আছে, তাহলে প্রাচীন গ্রিক পৌরাণিকের একটি চরিত্র ছিল প্রমিথিউস, যিনি মানব জাতিকে আলো তথা জ্ঞান উপহার দিয়েছিলেন। ঠিক আছে, আর রাজা রামমোহন রায়ও যেহেতু তার সংস্কারমূলক চিন্তাধারা, তার ধর্মীয় চিন্তাধারা এবং তার শিক্ষা সংস্কার ইত্যাদির মাধ্যমে আমাদের বাঙালি তথা ভারতীয় জাতিকে এক নতুন জ্ঞানের উপহার দিয়েছিলেন, তাই প্রমিথিউসের সঙ্গে সম্পর্কিত রেখে তার রাজা রামমোহন রায়কেও বলা হচ্ছে ভারতের প্রমিথিউস। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী ভারতের ইরাসমাস। ভারতের ইরাসমাস কেন বলা হচ্ছে তার আগে জেনে নিই যে ইরাসমাস কে ছিলেন। ঠিক আছে, আচ্ছা, ইরাসমাস ছিলেন ইউরোপের মহান মানবতাবাদী ও শিক্ষাবিদ। তাহলে ইউরোপের একজন মহান মানবতাবাদী ও শিক্ষাবিদ কে ছিলেন? ইরাসমাস। ঠিক আছে, এবার ইরাসমাসের সাথে তুলনা করে রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ভারতের ইরাসমাস, কারণ রাজা রামমোহন রায়ও তার যে সাহিত্য সৃষ্টি, তার যে শিক্ষা, সামাজিক চেতনা ইত্যাদির মাধ্যমেও আমাদের বাঙালি তথা ভারতীয়দের মধ্যে এক নবজাগরণের সূচনা করেছিলেন। তার জন্য রাজা রামমোহন রায়কেও বলা হচ্ছে ভারতের ইরাসমাস। ঠিক আছে, আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ যে ভারত পথিক। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দিয়েছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই সঙ্গে এটা মনে রাখবে যে রাজা রামমোহন রায়ের এই যে রাজা, এই রাজা নামটি কে দিয়েছিলেন? মনে রাখবে যে রাজা নামটি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। ঠিক আছে, মানে দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন যখন, তখনই কিন্তু এই রাজা উপাধি বা রাজা উপাধিটি দিয়ে রাজা রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী দেখা যাক। আচ্ছা, এবার আমরা জানবো
মোহনদাস করমচাঁদ গান্ধীর জনপ্রিয় নামগুলি সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, তিনি মহাত্মা নামে পরিচিত ছিলেন, কাইজারি হিন্দ বলা হতো তাকে, জাতির জনক নামে তিনি পরিচিত এবং অর্ধনগ্ন ফকিরও তাকে বলা হতো। ঠিক আছে, তাহলে এবার আমরা এই নামগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব। ঠিক আছে, আচ্ছা, মহাত্ম তোমরা নিশ্চয়ই জানো যে মহাত্মা শব্দের অর্থ হচ্ছে মহান আত্মা। ঠিক আছে, তো গান্ধীজির যে কর্মকাণ্ড, যে জীবন, যে তার জন্যই তাকে মহাত্মা বলা হচ্ছে। আর জাতির জনক, এই জাতির জনক উপাধিটি নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে দিয়েছিলেন। ঠিক আছে, তিনি এই নামে গান্ধীজিকে সম্বোধন করতেন। এবার কাইজারি হিন্দ ও অর্ধনগ্ন ফকির সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা জেনে নিই যে কাইজারি হিন্দ ও অর্ধনগ্ন ফকির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, কাইজারি হিন্দ এই শব্দটির অর্থ হচ্ছে ভারতের সম্রাট বা ভারতের শাসক। ঠিক আছে, তাহলে কাইজারি হিন্দ শব্দের অর্থ কি? ভারতের সম্রাট বা ভারতের শাসক। আচ্ছা, মনে রাখার বিষয় যে বোয়ার যুদ্ধের সময়, ঠিক আছে, বোয়ার যুদ্ধের সময় গান্ধীজির যে অবদান, তার জন্য ব্রিটিশ যে গভর্নর জেনারেল লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ বা দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ 1915 সালে গান্ধীজিকে এই কাইজার-ই-হিন্দ উপাধিটি দিয়েছিল। ঠিক আছে, তাহলে কাইজার-ই-হিন্দ উপাধি কে দিয়েছিলেন? গভর্নর জেনারেল দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ 1915 সালে। ঠিক আছে, তবে গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধিটি পরিত্যাগ করেছিল, যেটি তোমরা সকলেই জানো, তাই তো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর এবং খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য কাইজার-ই-হিন্দ উপাধিটি গান্ধীজি ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে কাইজার-ই-হিন্দ সম্পর্কে জানলাম। এবার জানবো অর্ধনগ্ন ফকির সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, অর্ধনগ্ন ফকির শব্দগুচ্ছটি গান্ধীজির জীবনের সরলতা ও বিনয়িতা প্রতিফলিত করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন। তাহলে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ঠিক আছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেছিলেন। তোমরা সকলেই জানো যে তিনটি পরপর গোলটেবিলের বৈঠক হয়েছিল, তাই তো? প্রথম গোলটেবিলের বৈঠক 1930 সালে, দ্বিতীয় গোলটেবিলের বৈঠক 1931 সালে এবং তৃতীয় গোলটেবিলের বৈঠক 1932 সালে। তাহলে এই যে দ্বিতীয় গোলটেবিলের বৈঠক বা সম্মেলন বা কনফারেন্স, এই সময়তে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তিনি গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির এই উপাধিটি দিয়েছিলেন। তবে গান্ধীজি এই অপমানজনক মন্তব্যকে প্রশংসা হিসাবে বিবেচনা করেছিলেন। ঠিক আছে, উইনস্টন চার্চিলের এই যে একটি অপমানজনক মন্তব্য অর্ধনগ্ন ফকির, এটিকে কিন্তু গান্ধীজি একটি প্রশংসাসূচক হিসাবেই বিবেচনা করেছিলেন। তিনি বলেছিলেন, একজন ফকির, তাও নগ্ন, এটা আরও কঠিন কাজ। ঠিক আছে, একজন ফকির তার উপর আবার নগ্ন, এটা একদম কঠিন কাজ। এই মন্তব্যটি গান্ধীজি করেছিলেন। তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং তার যে জনপ্রিয় নাম, সেগুলি সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এবার পরবর্তীতে আমরা জানব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় নামগুলি সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কী কী জনপ্রিয় নামে পরিচিত তাহলে জেনে নেওয়া যাক। তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত, তিনি দেশনায়ক নামে পরিচিত, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত এবং সারেন্ডার নট নামে পরিচিত। ঠিক আছে, তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যে জনপ্রিয়গুলি নাম, এগুলো তোমরা অবশ্য, আচ্ছা, শুধু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নয়, বাকি যত নেতা রয়েছে এবং তাদের জনপ্রিয় নামগুলি রয়েছে, এই ক্লাসটি দেখে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো নোট করে নিতে পারো। ঠিক আছে, আর নোট না করতে চাইলে আমি এই পিডিএফের লিঙ্ক বা পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z, তাতে শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z অবশ্যই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী তাহলে কি আছে দেখা যাক। আচ্ছা, এবার রয়েছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তিনি বাংলার সক্রেটিস নামে পরিচিত, ঝড়ের পাখি নামে পরিচিত এবং জুভেনিস নামেও পরিচিত। ঠিক আছে,
তাহলে হেনরি লুই ভিভেন্ডিজো কী কী নামে পরিচিত? বাংলার সক্রেটিস, ঝড়ের পাখি এবং জুভেনিস নামেও। আচ্ছা, এবার আমরা জানব সর্দার বল্লভভাই প্যাটেলের জনপ্রিয় নামগুলি সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল তিনি লৌহ মানব নামে পরিচিত এবং ভারতের বিসমার্ক নামে পরিচিত। ঠিক আছে? তাহলে ভারতের লৌহ মানব কাকে বলা হচ্ছে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং ভারতের বিসমার্ক বলা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবার এই দুটি নামের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। আচ্ছা, সর্দার বল্লভভাই প্যাটেল ইনাকে বিসমার্কের সাথে তুলনা করা হচ্ছে, তাই তো? তাহলে আমরা আগে জেনে নিই যে বিসমার্ক কে ছিলেন। ঠিক আছে? বিসমার্কের সম্পূর্ণ নাম হচ্ছে অটো ভন বিসমার্ক। আচ্ছা, 19 শতকে জার্মানির বিভিন্ন রাজ্যকে একত্রিত করে জার্মান ইম্পেরিয়াল রাষ্ট্রের ভিত্তি গড়েছিলেন এই বিসমার্ক। ঠিক আছে? তো জার্মানির যে ঐক্যীকরণ বা একত্রীকরণ, সেখানে বিসমার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিসমার্কের দৃঢ় নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ফলে জার্মানি একত্রীকরণে অসাধারণ সাফল্য লাভ করে। তাহলে মূলত জার্মানির যে 19 শতকে জার্মানির যে একত্রীকরণ, সেখানে প্রধান বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিসমার্ক। ঠিক আছে? এবার তাহলে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের সম্পর্কে এবার জেনে নিই। আচ্ছা, ভারতের স্বাধীনতা লাভের পর প্রায় 562টি প্রিন্সিয়াল রাজ্য বা দেশীয় রাজ্য ছিল, যা স্বাধীন ভারতের ভবিষ্যৎ রাষ্ট্রীয় ঐক্যকে ভেঙে দিতে পারত। অর্থাৎ দেশ যখন স্বাধীন হলো, তখন আমাদের দেশ প্রায় 562টি দেশীয় রাজ্যতে বিভক্ত ছিল। ঠিক আছে? এবার এই যে দেশীয় রাজ্য, সেগুলোকে যদি একত্রিতকরণ না ঘটানো যেত, তাহলে কিন্তু ভারতের যে রাষ্ট্রীয় ঐক্য, সেটা আর থাকতো না, সেটি ভেঙে যেত। ঠিক আছে? তখন সর্দার বল্লভভাই প্যাটেলের কঠোর ও বাস্তববাদী পদক্ষেপ, তদারকির ক্ষমতা ও রাজনৈতিক নৈপুণ্যের ফলে এই যে দেশীয় রাজ্য, সেগুলি ভারতীয় ইউনিয়নে রূপান্তরিত করা সম্ভব হয়েছিল। ঠিক আছে? মধ্য কথা হচ্ছে ব্রিটিশ সরকারের ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারতে যে 562টি বা তারও বেশি যে দেশীয় রাজ্য ছিল, সেগুলিকে ঐক্যভূত করে বা একত্রিত করে ভারতের যে ঐক্যবদ্ধতা বা ভারত রাষ্ট্রের যে ঐক্যতা, সেটি বজায় রাখা সম্ভব হয়েছিল। ঠিক আছে? তো তার জন্যই জার্মানির বিসমার্কের সঙ্গে তুলনা করে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হচ্ছে ভারতের বিসমার্ক। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী। আচ্ছা, এবার আমরা জানবো যে নানা ফড়নবিস সম্পর্কে। নানা ফড়নবিস ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত। ঠিক আছে? তাহলে এবার আমরা জেনে নিই যে মেকিয়াভেলি কে ছিলেন। আচ্ছা, নানা ফড়নবিসকে মেকিয়াভেলির সাথে তুলনা করা হচ্ছে, তাই তো? তাহলে আমরা আগে জেনে নেওয়া যাক যে মেকিয়াভেলি কে ছিলেন। আচ্ছা, নিকোলো মেকিয়াভেলি ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং দার্শনিক। ঠিক আছে? তাহলে মেকিয়াভেলি ইতালীয় রেনেসাঁস যুগের একজন রাজনীতিবিদ ছিলেন, ইতিহাসবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি রাজনীতি, ক্ষমতা এবং শাসন কৌশল নিয়ে ব্যাপক লেখালেখি করেছিলেন। ঠিক আছে? তো তার মধ্যে একটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য প্রিন্স। তাহলে মেকিয়াভেলি ছিলেন ইতালীয় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং একই সঙ্গে দার্শনিকও ছিলেন। তাহলে এবার নানা ফড়নবিস কে ছিলেন দেখে নেওয়া যাক। নানা ফড়নবিস ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন প্রভাবশালী ও বুদ্ধিমান রাষ্ট্রনেতা। ঠিক আছে? তো নানা ফড়নবিসও ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ বা রাষ্ট্রনেতা মারাঠা সাম্রাজ্যের, যিনি শাসন ও কূটনীতির ক্ষেত্রে অসাধারণ কৌশলীলতা প্রদর্শন করেছিলেন। ঠিক আছে? তো তার জন্যই কিন্তু ইতালির মেকিয়াভেলির সঙ্গে মারাঠা সাম্রাজ্যের নানা ফড়নবিসকে তুলনা করে বলা হচ্ছে ভারতের মেকিয়াভেলি ছিলেন নানা ফড়নবিস। ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী। আচ্ছা, এবার আমরা বাকি যে নেতানেত্রী রয়েছে তাদের ছদ্মনাম বা জনপ্রিয় নাম বা পরিচিত নামগুলি ঝটপট দেখে নেব। আচ্ছা, মহীশূর শার্দুল। মহীশূর শার্দুল নামে কে পরিচিত? টিপু সুলতান। শার্দুল শব্দের অর্থ হচ্ছে বাঘ। ঠিক আছে? পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? রণজিৎ সিংহ। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে। দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। বাংলার বাঘ বলা হয় আশুতোষ মুখোপাধ্যায়কে। আচ্ছা, তিতুমির। তিতুমিরের আসল নাম কি ছিল? মীর নিসার আলী। ঠিক আছে?
এবং রাজাজি নামে পরিচিত চক্রবর্তী রাজগোপালাচারী। আচ্ছা, পরবর্তী এবার দেখে নেওয়া যাক গান্ধী বুড়ি। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? কেশবচন্দ্র সেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে এই ব্রহ্মানন্দ উপাধিটি দিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, নানা সাহেব তার যে প্রকৃত নাম কি ছিল? গোবিন্দ ধন্দুপন্ত তাঁতিয়া টোপি। তার আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। ঠিক আছে। এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁর প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা। এবং বিবাদী নামে তাহলে কারা পরিচিত জেনে নেওয়া যাক। বিবাদী নামে পরিচিত ছিলেন বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। ঠিক আছে। এবং পি এন ঠাকুর, এই পি এন ঠাকুর ছদ্মনামটি কার ছিল? রাসবিহারী বসু। ঠিক আছে। তাহলে রাসবিহারী বসু পি এন ঠাকুর নামে পরিচিত ছিলেন। পরবর্তী, আচ্ছা, লর্ড সিংহ। লর্ড সিংহ কে ছিলেন? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ঠিক আছে। এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়, তার প্রকৃত নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, দেশনায়ক রূপে কে পরিচিত? নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক রূপে পরিচিত। নীল চাষির বন্ধু কাকে বলা হচ্ছে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে। তাহলে হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষির বন্ধু নামে জনপ্রিয় ছিলেন। শহীদ ই আজম কাকে বলা হচ্ছে? শহীদ ই আজম ভগৎ সিংকে। ঠিক আছে। ভগৎ সিং শহীদ ই আজম নামে জনপ্রিয়। আচ্ছা, মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হচ্ছে? রানী শিরোমণিকে। তোমরা জানো যে রানী শিরোমণি ছিলেন যে চুয়ার বিদ্রোহ, সেই চুয়ার বিদ্রোহের একজন বিখ্যাত নেত্রী, তাই তো। আচ্ছা, ম্যান অফ পিস। ম্যান অফ পিস কাকে বলা হচ্ছে? লাল বাহাদুর শাস্ত্রীকে। ঠিক আছে। লাল বাহাদুর শাস্ত্রী কে ছিলেন? ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের ম্যান অফ পিস বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে সোজাসুজি সার্চ করতে পারো ইতিহাস A to Z। ঠিক আছে। আর এই যে টপিক ওয়াইজ আলোচনা, এরপরে কিন্তু ভিডিও শেষের দিকে এমসিকিউ থাকবে, তো এমসিকিউগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। আচ্ছা, লোকনায়ক নামে কে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ। তাহলে জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। লোকহিতবাদী কাকে বলা হচ্ছে? গোপালহরি দেশমুখকে। তাহলে লোকহিতবাদী নামে কে পরিচিত? গোপালহরি দেশমুখ। আচ্ছা, বাংলার নানা সাহেব কাকে বলা হচ্ছে? রামরতন মল্লিককে। ঠিক আছে। বাংলার নানা সাহেবকে রামরতন মল্লিক। আর রামরতন মল্লিক কে ছিলেন? তোমরা এটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে। রামরতন মল্লিক কে ছিলেন। আচ্ছা, ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত কাকে বলা হচ্ছে? স্বামী বিবেকানন্দকে। ঠিক আছে। ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত কে ছিলেন? স্বামী বিবেকানন্দকে। আচ্ছা, এই যে রামরতন মল্লিক, এই যে ভারতে যে ঔপনিবেশিক আমলে যে বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ হয়েছিল, সেই উপজাতি বা কৃষক বিদ্রোহের একজন নেতা ছিলেন রামরতন মল্লিক। ঠিক আছে। তোমরা এবার কমেন্ট করে জানাও যে কোন কৃষক উপজাতি বিদ্রোহের নেতা ছিলেন রামরতন মল্লিক। ঠিক আছে। এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, দেশপ্রাণ নামে কে পরিচিত? বীরেন্দ্রনাথ শাসমল। ঠিক আছে। তাহলে দেশপ্রাণ কাকে বলা হচ্ছে? বীরেন্দ্রনাথ শাসমলকে। আচ্ছা, দুদু মিঞা কে ছিলেন, বা দুদু মিঞার যে আসল নাম বা প্রকৃত নাম? মোহাম্মদ মুহসিন। ঠিক আছে। মোহাম্মদ মুহসিন তিনি দুদু মিঞা নামে পরিচিত ছিলেন। শের ই বেঙ্গল কাকে বলা হচ্ছে? এ কে ফজলুল হক। তাহলে শের ই বেঙ্গল কাকে বলা হচ্ছে? এ কে ফজলুল হক। ঠিক আছে। আর বাংলার বাঘ কাকে বলা হচ্ছে? আশুতোষ মুখোপাধ্যায়কে। ঠিক আছে। আগে পড়েছো তোমরা যে বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে। আর শের ই বেঙ্গল হচ্ছে কে? এ কে ফজলুল হক। ঠিক আছে। এ কে ফজলুল হককে বলা হচ্ছে শের ই বেঙ্গল। আচ্ছা, এবার দীনবন্ধু। দীনবন্ধু সি এফ অ্যান্ড্রুজ। ঠিক আছে। তাহলে দীনবন্ধু কাকে বলা হচ্ছে? সি এফ অ্যান্ড্রুজকে। আর লাল বাল পাল নামে কারা পরিচিত সেটিও দেখে নেওয়া যাক। যে লাল অর্থাৎ লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এরা একত্রে লাল বাল পাল নামে পরিচিত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে ভারতের মহান নেতাদের জনপ্রিয় নাম, তার উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে।
আর তোমরা এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস A to Z অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। তাহলে আজকের প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভারতের ইরাস মাস কাকে বলা হয়? ঠিক আছে, তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? যেটি সঠিক উত্তর সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভারতের ইরাস মাস কাকে বলা হয়? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, রাজা রামমোহন রায়কে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন 2, কাইজার ই হিন্দ উপাধি গান্ধীজি কেন ত্যাগ করেছিলেন? অপশান এ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য, অপশান বি, খিলাফত আন্দোলনের জন্য, নাকি অপশান সি উপরিক্ত দুটি সঠিক, নাকি উপরিক্ত কোনোটিই নয়? তাহলে যেটি সঠিক উত্তর হবে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, উপরিউক্ত দুটি সঠিক। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ এবং খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য গান্ধীজি এই কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, যেটি লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ তাকে দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 3, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? অপশান এ, রাজা রামমোহন রায়, অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান সি, মহাত্মা গান্ধী, নাকি অপশান ডি, রামরতন মল্লিক? তাহলে বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? অবশ্যই উত্তরটি কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 4, জুভেনিস ছদ্মনামে কে কবিতা লিখেছিলেন? বা জুভেনিস ছদ্মনামটি কার ছিল? অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুরের, অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, অপশান সি, মাইকেল মধুসূদন দত্তের, নাকি অপশান ডি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ের? তাহলে যেটি সঠিক উত্তর সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি ভুল? অপশান এ, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, অপশান বি, দেশনায়ক সুভাষচন্দ্র বসু, অপশান সি, দেশপ্রাণ চিত্তরঞ্জন দাস, নাকি অপশান ডি, নানা সাহেব গোবিন্দ ধন্দু পন্থ? তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন জোড়াটি ভুল? যেটি ভুল সেটি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, দেশপ্রাণ চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এটি মিলছে না, কারণ চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। ঠিক আছে, আর তাহলে দেশপ্রাণ নামে কে পরিচিত এটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ইতিমধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন। তাহলে দেশপ্রাণ নামে কে পরিচিত এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 6, এম.এন. রায়ের প্রকৃত নাম কি ছিল? অপশান এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, অপশান বি, মানবেন্দ্রনাথ রায়, অপশান সি, রাসবিহারী বসু, নাকি অপশান ডি, রাজা রামমোহন রায়? তাহলে এম.এন. রায় নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 7, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? অপশান এ, মহীশূর শার্দুল টিপু সুলতান, পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, নাকি অপশান ডি, লর্ড সিংহ সত্যেন্দ্রনাথ ঠাকুর? তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক নয়? যেটি সঠিক নয় সেটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, লর্ড সিংহ সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কারণ লর্ড সিংহ বলা হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহকে। ঠিক আছে, আর সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 8, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি, দ্বারকানাথ ঠাকুর, অপশান সি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি, রাজা রামমোহন রায়? তাহলে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 9, রামচন্দ্র পাণ্ডুরং নিম্নলিখিত কোন জনপ্রিয় নামে পরিচিত ছিলেন? অপশান এ দুদু মিয়া, অপশান বি তিতুমির, অপশান সি নানা সাহেব, নাকি অপশান ডি তাঁতিয়া টোপি? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি তাঁতিয়া টোপি। ঠিক আছে, দুদু মিয়া নামে কে পরিচিত ছিলেন? মোহাম্মদ মুহসিন। তিতুমির, তার প্রকৃত নাম ছিল মীর নেশার আলী। নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? গোবিন্দ ধন্দুপন্ত, তাই তো। এবং তাঁতিয়া টোপি তাহলে হয়ে যাচ্ছে রামচন্দ্র পাণ্ডুরং। আচ্ছা, তাহলে আজকের পর্বের শেষ প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত? আমরা সকলেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নাম শুনেছি। এবার তাহলে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত, এটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অপশান এ দেবী চৌধুরানী, অপশান বি রানী শিরোমণি, অপশান সি মাতঙ্গিনী হাজরা, নাকি অপশান ডি রানী মণিকর্ণিকা? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? যেটি সঠিক উত্তর সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি রানী শিরোমণি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি ক্লাসটি হেল্পফুল মনে হয়েছে, তাই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল দুটিতেই যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।